আমরা এখন আলোচনা করব প্রথম অধ্যায়ের প্রাপ্য হিসাব থেকে একটা অঙ্ক। তো এই অঙ্কটি এটা দিশা অ্যান্ড কোম্পানির অঙ্ক। এই অঙ্কটি কারিগরি বোর্ডে 2018 সালে এসেছে। এই বছর আসার সম্ভাবনা আছে, বা এই নিয়মের একটা অঙ্ক কিন্তু আসবে। মোট 5টা অঙ্ক থাকবে। তো বেতন মজুরি থেকে 2টা অঙ্ক থাকতে পারে, অংশীদারি থেকে একটি, প্রাপ্য হিসাব থেকে একটি এবং শেয়ার ইস্যু থেকে একটি। অঙ্ক দিতে হবে 3টি। তো যদি বেতন মজুরি এবং অংশীদারি থেকে 3টা অঙ্ক আসবে, ওই 3টা যদি সহজ থাকে তাহলে 3টাই দিয়ে দিবে। যদি ওখান থেকে কোনো একটা না পারো, সেক্ষেত্রে প্রাপ্য হিসাবের অঙ্কটি দিতে পারো। আচ্ছা, আমি প্রথমে প্রশ্নটা পড়তেছি। দিশা অ্যান্ড কোম্পানি এর 2014 সালের 1 জানুয়ারি তারিখে অনাদায়ী ও সন্দেহজনক কুরিন সঞ্চিতির ক্রেডিট জের 1500 টাকা ছিল। ওই বছর মোট অনাদায়ী পাওনার পরিমাণ 700 টাকা ছিল। 2014 সালের 31 ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 25,700 টাকা এবং প্রাপ্য হিসাবের 10% সন্দেহজনক কুরিন সঞ্চিতি রাখতে হবে। 2015 সালে মোট অনাদায়ী পাওনার পরিমাণ ছিল 500 টাকা এবং বছর শেষে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 10,000 টাকা। প্রাপ্য হিসাবের 5% সন্দেহজনক কুরিন সঞ্চিতি রাখতে হবে। উক্ত বছরগুলোর জন্য জাবেদা দাখিলা, অনাদায়ী পাওনা হিসাব এবং অনাদায়ী ও সন্দেহজনক কুরিন সঞ্চিতি হিসাব তৈরি করো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে আমাদের 2 বছরের জন্য অঙ্ক করতে হবে। একটা হচ্ছে 2014 সাল এবং হচ্ছে 2015 সাল। এটা একটা ইস্যু। আর আমাদের করতে হবে জাবেদা দাখিলা, আর তারপর হচ্ছে যে খতিয়ান, অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী ও সন্দেহজনক কুরিন সঞ্চিতির খতিয়ানগুলো আমাদেরকে তৈরি করতে হবে। তো আমাদের মূল কাজটা কিন্তু জাবেদা দাখিলা দেওয়া। তো জাবেদা দাখিলা দিতে গেলে আমাদের প্রথমে একটা ওয়ার্কিংস তৈরি করতে হয়। এখানে মূলত ওয়ার্কিংসটাই মেইন। আর আমাদের জাবেদা দেওয়ার জন্য প্রত্যেক বছরে 3টা করে জাবেদা দিতে হয়। তো আমাদের এখানে 2 বছরের অঙ্ক, তার মানে আমরা মোট 6টা জাবেদা দিব। জাবেদা কিন্তু সেমই হবে। আমরা 3টা জাবেদা শিখলে হবে। 3টা জাবেদা শিখলে আমরা 3টা জাবেদা দিয়ে যত বছরে আসুক, এবার 2 বছরে আসুক, 3 বছরে আসুক, আমরা প্রতি বছর সেম জাবেদা ইউজ করে অঙ্কগুলো করে ফেলতে পারবো। আমাদের মূল হিসাব হচ্ছে যে আমাদের এখানে একটা ওয়ার্কিংস করতে হবে। ওয়ার্কিংসটা করতে পারলে আমাদের অঙ্ক অর্ধেক হয়ে যাবে। তো আমাদের ওয়ার্কিংসের মধ্যে আমরা লিখব যে প্রথম হচ্ছে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন সঞ্চিতি। এইভাবে লিখে হচ্ছে আমরা 14 সাল এবং 15 সালের জন্য ওয়ার্কিংসটা তৈরি করব। পরীক্ষার খাতায় হচ্ছে আমাদেরকে এরকম একটা ওয়ার্কিংস তৈরি করে নিতে হবে। অনাদায়ী পাওনা হিসেব, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন আমরা একটু এই প্রশ্নের সাথে মিলিয়ে নাও। এখানে দেখো আমাদের অনাদায়ী পাওনা হিসাব প্রথম বলছে যে 1500 টাকা কুরিন সঞ্চিতি ছিল। আচ্ছা, ওই বছর মোট অনাদায় পরিমাণ 700 টাকা। এটা হচ্ছে আমাদের অনাদায় পরিমাণ 700 টাকা। 2031 ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 25,700 টাকা এবং প্রাপ্য হিসাবের উপর 10% সন্দেহজনক কুরিন সঞ্চিতি রাখতে হবে। এই 25,700 টাকার উপরে 10% মানে হচ্ছে 2570 টাকা। এটা হচ্ছে আমাদের নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। তাহলে আমাদের অনাদায় পাওনা হিসাব ছিল 700 টাকা, আর আমাদের নতুন অনাদায় পাওনা এখানে নাই, আমাদের এখানে আছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। যদি নতুন অনাদায় পাওনা থাকতো তাহলে আমরা এটা 700 পরে এটা লিখতাম। এখানে নতুন অনাদায় পাওনা নাই, কিন্তু অন্যান্য অঙ্কে এটা থাকতে পারে। তো এখানে আছে অনাদায় পাওনা সঞ্চিতি 25,000-এর উপরে 25,700 টাকার উপরে 10% 2570 টাকা। তাহলে আমাদের হচ্ছে কত? 3270। এখান থেকে বাদ দিব আমরা, বাদ পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। আমাদের এখানে অঙ্কে দেওয়া আছে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি এই যে 1500 টাকা। তো আমরা এটাকে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি হিসাবে বাদ দিব। বইতে এখানে একটু ভুল দেওয়া আছে,
বই থেকে এটাকে 1770 লিখছে। এটা অঙ্ক করতে গেলে সবাই কনফিউজড হয়ে যাবে। এটা আসলে 1770 হবে না, এটা হবে 1500। ওকে, তাহলে আমাদের ব্যালেন্সটা দাঁড়ালে কত? 3270 থেকে 1500 টাকা বাদ গেলে থাকে 1770 টাকা। এরপর হচ্ছে আমরা পরের বছর ওয়ার্কিংসটা করব। তো পরের বছর ওয়ার্কিংসটা হচ্ছে 2015 সালে আমাদের প্রশ্ন বলছে যে 15 সালে মোট অনাদায় পাওনা পরিমাণ ছিল 500 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের অনাদায় পাওনা 500, এবং বছর শেষে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 10,000 টাকা। তো প্রাপ্য হিসাব 10,000 টাকা, প্রাপ্য হিসাবের উপর 5% বলছে, সন্দেহজনক কুড়ি সঞ্চিতি, তার মানে অনাদায় পাওনা সঞ্চিতি। তো 10,000-এর উপরে 5% হচ্ছে আমাদের 500 টাকা। আর তাহলে আমরা ওয়ার্কিংসে আসি। তাহলে আমরা এখানে অনাদায় পাওনা লিখলাম 500 টাকা, এবং অনাদায় পাওনার নতুন অনাদায় পাওনার সঞ্চিতি হচ্ছে আমাদের 500 টাকা। এটা হচ্ছে 10,000-এর উপরে 5% যেটা বলছে ওইটা প্রাপ্য হিসাবের উপরে, প্রাপ্য হিসাবের উপরে 5%। তো প্রাপ্য হিসাব ছিল আমাদের 10,000 টাকা, 10,000 টাকার 5% 500 টাকা। তো এরপর হচ্ছে আমাদের বাদ পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি। এখন আমরা এটা কোথা থেকে পাবো? পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি আমাদের অঙ্কে কিন্তু, প্রশ্নে কিন্তু এটা দেওয়া নাই যে আমাদের এই 15 সালে অনাদায় পাওনার সঞ্চিতি কত ছিল। এটা হচ্ছে আমাদের পূর্বের বছরে নতুন অনাদায় পাওনার সঞ্চিতি যেটা, এটা পরবর্তী বছরে পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি হবে। তার মানে খেয়াল করে আমাদের গত বছরের 14 সালে যে 2570 টাকা ছিল, এই 2570 টাকা কিন্তু 15 সালে এসে পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি হবে। তো আমাদের আমরা এখন হচ্ছে যে আমাদের এখানে ছিল প্রথমে 500 1,000 টাকা, 1,000 টাকা থেকে আমরা 2570 বিয়োগ দিব। তার মানে বিয়োগ দিলে আমাদের এই ফিগারটা হয়ে যাবে মাইনাস ফিগার। তার মানে আমরা হচ্ছে যে তিনটা জাবেদার কথা বলছিলাম, তো এখানে এসে লাস্টের জাবেদাটা উল্টো হয়ে যাবে, যেহেতু মাইনাস ফিগার। আমরা এখানে দেখি একটু। আচ্ছা, আমি তিনটা জাবেদার কথা বলছিলাম। তিনটা জাবেদ হচ্ছে কি? অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব, প্রাপ্য হিসাব, অনাদায় পাওনা হিসাব, অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব, আয় বিবরণী ডেবিট, অনাদায় পাওনা হিসাব ডেবিট। এই তিনটা জাবেদ হচ্ছে মোটামুটি আমাদের মুখস্থ করে রাখতে হবে। আমরা প্রতি বছর তিনটা জাবেদা দিয়ে অঙ্ক করব। তো আমাদের ওয়ার্কিংসটা করে ফেললাম, আমাদের হিসাব সবগুলো অ্যামাউন্ট বের হয়ে গেছে। এখন জাস্ট আমরা তিনটা জাবেদা বসাই দিব, আমাদের অঙ্ক হয়ে যাবে, আর তেমন কিছু করতে হবে না। তিনটা জাবেদা আমাদের থাকলে, মুখস্থ থাকলে হয়েছে। তো এখন হচ্ছে প্রথম জাবেদাটা দিব আমরা অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব। অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো এটা হচ্ছে অনাদায় পাওনা হিসাবভুক্ত করা হলো। আমাদের প্রথম যেটা বলছে যে অনাদায় পাওনা ছিল 700 টাকা, ওই 700 টাকার জন্য আমরা প্রথম জাবেদাটা দিলাম। তো অনাদায় পাওনা হিসাব, অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অনাদায় পাওনা হিসাবভুক্ত করা হলো। এরপরে জাবেদার হচ্ছে অনাদায় পাওনা হিসাব ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। এখানে হচ্ছে আমরা অনাদায় পাওনা সঞ্চিতি সৃষ্টি হলো। আমরা যে ওয়ার্কিংসটা করলাম, ওয়ার্কিংসে আমাদের যে রেজাল্টটা আসলো এখানে 1770 টাকা। এই জাবেদার হচ্ছে আমাদের 1770 টাকার জাবেদা। তো আমরা এখানে দিব অনাদায় পাওনা 1770 টাকা ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব 1770 টাকা ক্রেডিট। এরপর লাস্টে জাবেদা হচ্ছে আমরা অনাদায় পাওনা হিসাবটাকে বন্ধ করে দিব। এখানে হচ্ছে আমাদের আয় বিবরণী ডেবিট, অনাদায় পাওনা হিসাবটা ক্রেডিট, অনাদায় পাওনা হিসাব ক্রেডিট, মানে হচ্ছে আমরা আয় বিবরণীতে ট্রান্সফার করে দিলাম, আমাদের অনাদায় পাওনা হিসাবটা বন্ধ হয়ে গেল। তারপরে 2014 সালে জাবেদা শেষ। এরপর আসবো আমরা 2015 সালে জাবেদা, সেম জাবেদা। তো এখানে প্রথম জাবেদা হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ওই যে 500 টাকা অনাদায় পাওনা ছিল 2015 সালে, সে 500 টাকার জন্য আমরা জাবেদা দিলাম। এরপরে জাবেদা হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, অনাদায় পাওনা হিসাব ক্রেডিট। আমরা ওয়ার্কিংস করে যে অ্যামাউন্টটা পেয়েছি 1570 টাকা, এই 1570 টাকার জন্য এখন আমরা জাবেদাটা দেব। তাহলে এখানে অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, অনাদায় পাওনা হিসাব ক্রেডিট। এখানে এসে আমাদের জাবেদাটা উল্টো হয়ে গেছে। এখানে হচ্ছে যে যেহেতু আমাদের ফিগারটা মাইনাস ফিগার ছিল, যার কারণে আমরা জাবেদাটা উল্টো জাবেদা দিয়েছি। আমরা 14 সালে কিন্তু দিয়েছি অনাদায় পাওনা ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট, কিন্তু এখানে আমরা দিলাম অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, অনাদায় পাওনা হিসাব ক্রেডিট। এর কারণ হচ্ছে যে আমাদের ওয়ার্কিংসের ফিগারটা মাইনাস ফিগার ছিল, যার কারণে আমাদের জাবেদাটা উল্টে যাবে। কিন্তু যদি প্লাস ফিগার থাকতো তাহলে কিন্তু আমাদের সেম জাবেদায় হইতো।
আর লাস্টের জাবেদাটাও চেঞ্জ হবে। আমরা আগে করছি আয় বিবরণ হিসাব ডেবিট, অনাদায় পাওনা হিসাব ক্রেডিট, কিন্তু এখানে উল্টা জাবেদা হবে অনাদায় পাওনা হিসাব ডেবিট, আয় বিবরণ হিসাব ক্রেডিট। অ্যামাউন্ট সেমই 1570 টাকা। এরপর হচ্ছে আমরা খতিয়ান করে ফেলবো। খতিয়ান এখানে জাবেদা থেকে খতিয়ান একটা সবাই পারে। জাস্ট আমরা প্রথমে অনাদায় পাওনার জন্য খতিয়ান করব। তো আমাদের 2014 সাল এবং 15 সাল আলাদা আলাদা করে দিব। তো প্রথম জাবেদা অনাদায় পাওনা ছিল না, দ্বিতীয় জাবেদা অনাদায় পাওনা হিসাব ডেবিট ছিল, আর অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট ছিল। তাহলে আমরা ওদের অনাদায় পাওনা ডেবিট 1770 টাকা বিবরণে করে লিখব অনাদায় পাওনা সঞ্চিতি। তৃতীয় জাবেদা ছিল অনাদায় পাওনা হিসাব ক্রেডিট। তাহলে অনাদায় পাওনা হিসাব আমরা ক্রেডিটে 1770 টাকা দিব, আর হিসাবে দিব আয় বিবরণ হিসাব। ব্যালেন্সে আসলে আমাদের দুইটাই হয়ে যাবে, নীল হয়ে যাবে। ডেবিট 1770 টাকা, আবার ক্রেডিটে 1770, মানে আমাদের এখানে কোনো ব্যালেন্স রইল না, জিরো ব্যালেন্স। এইভাবে আমাদের হচ্ছে যে খতিয়ানগুলো করে ফেলতে হবে, অনাদায় পাওনা হিসাব, অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব।